আমাদের দেশে অনেক কিছু ঘটছে পর্দার অন্তরালে, আর আমরা সম্মুখ সারি থেকে যা দেখছি তা মূলত প্রকৃত ঘটনা নয়। আমরা যে ছাত্র আন্দোলনকে দেখতে পেয়েছিলাম, এখন সেই ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার যে পতন হলো, সেই পতনের নেপথ্য কাহিনীতে অনেক নাম, অনেক চক্রান্ত, অনেক দেশের নাম, অনেক রথী এবং মহারথীর নাম চলে আসছে। আমরা যারা মনে করেছিলাম যে আমেরিকান যে মাস্টার প্ল্যান সেটা ব্যর্থ হয়েছে, পিটার ডি হাস যেটা চেয়েছিলেন মূলত একটি সুন্দর নির্বাচন হোক, বিএনপি অংশগ্রহণ করুক, সেটি ব্যর্থ হয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় 2041 সন পর্যন্ত টিকে গেল। এবং ডোনাল্ড লু নামক যিনি আছেন আমেরিকার অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা, তার তৎপরতা, দক্ষতা, অভিজ্ঞতা নিয়ে আমরা প্রথমে খুব অতিমাত্রায় ভয় পেয়েছিলাম। কিন্তু যখন নির্বিবাদে জানুয়ারি মাসের 5 তারিখে একটা দামি নির্বাচন হয়ে গেল, তখন আমরা সবাই দৃশ্যত আমেরিকাকে নিয়ে ঠাট্টা মশকরা শুরু করলাম এবং ডোনাল্ড লুকে নিয়েও নানা রকম কথাবার্তা বলা শুরু করলাম। এই কারণ হলো আমাদের বেশিরভাগ, শতকরা 99.99% মানুষের যে দৃষ্টিভঙ্গি, চিন্তা চেতনা, সেটি হলো আমরা যা দেখি আসলে তাই দেখি, কিংবা আমরা যা শুনি কেবল তাই বুঝি। শব্দের পেছনে শব্দ, দৃশ্যের পেছনে দৃশ্য খোঁজার মতো যে কবিত্ব দরকার, সেটি আমাদের আসলে নেই বললেই চলে। প্রথমে আমরা ভয় পেলাম যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু পাকিস্তানে সামরিক শাসন এবং গণতন্ত্র এই দুইয়ের মাঝে একটা সেতুবন্ধন তৈরি করে ফেলেছেন, এবং ইমরান খান যেভাবে গণতন্ত্রের ধারক হিসেবে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন এবং নতুন একটা মুসলিম বিশ্ব, ওআইসির সামন্তরাল একটি মুসলিম বিশ্ব গড়ে তোলার জন্য তিনি এবং মাহাতির মোহাম্মদ যখন প্রায় সফল হয়ে গেলেন দ্বার প্রান্তে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সহ, অর্থাৎ রাশিয়াকে মাঝামাঝি জায়গায় রেখে ইরান, পাকিস্তান, আফগানিস্তান এবং মালয়েশিয়া, এই একটা বৃহৎ বলয়ে যেটাকে ইসলামাইজেশন বলা হয়, সেই ইসলামাইজেশনের ব্যাপারে তিনি যখন অনেকটা এগিয়ে গেলেন, এবং তার প্রেক্ষিতে তিনি এই যে জাতিসংঘে ভাষণটা দিয়েছিলেন ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী, সেটি পাকিস্তানের ইতিহাস তো নয়, জাতিসংঘের ইতিহাসের সবচেয়ে বহুল দৃশ্যত, অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সেই ভাষণটা দেখেছেন। তো ইমরান খানের এই যে বিশ্ব মোড়ল হওয়ার স্বপ্ন, আঞ্চলিক শক্তি হওয়ার স্বপ্ন, যে মানুষটি তছনছ করে দিয়েছেন তিনি মিস্টার ডোনাল্ড লু। ফলে ইমরান খানকে যিনি শুয়ে দিতে পারেন, তিনি বাংলাদেশের শেখ হাসিনাকে কী করতে পারেন, এটি নিয়ে আমরা খুব বড় বড় স্বপ্ন দেখেছিলাম। কিন্তু তাকে টেক্কা দিয়ে যখন নির্বাচন হয়ে গেল, আমরা তখন ধরে নিলাম যে না, ডোনাল্ড লুর কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা দিল্লির হাতে, সব ক্ষমতা শেখ হাসিনার হাতে। কিন্তু এখন সফল বিপ্লবের পর আবার আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড লুর আনাগোনা বেড়েছে, আমেরিকার অংশগ্রহণ বেড়েছে, এবং ডক্টর ইউনূস সহ সমন্বয়কদের অনেকের মুখ থেকে একেবারে ফ্রুটিকা খাওয়ার পর যেভাবে হুটহাট অনেকগুলো শব্দ বের হয়ে যায়, এরকম অনেক একেবারে নিপাট সত্য, নির্জলা সত্য কথাগুলো বের হয়ে যাচ্ছে। আর আমরা সেগুলো শুনে ভারতের পরিবর্তে নতুন যে একটা সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা, এই সাম্রাজ্যবাদী শক্তির ধরন, প্রকৃতি এবং এটার দুর্ভোগ দুর্দশা আগামী দিনে কী হতে পারে তা নিয়ে এখন আবার থরথর করে কাঁপছি। এবং আমাদের যে কাঁপাকাঁপি, এটা নতুন কোনো বিষয় নয়, এটি নিয়ে আমাদের গল্প আছে, কবিতা আছে। আবদার রশিদের একটি বিখ্যাত কবিতা আছে, লোকটা শুধু করতে বড়াই, ভাঙতে পারি লোহার কড়াই, শুনে সবাই কাঁপতে ডরে, খিল লাগিয়ে থাকতে ঘরে। তো এই যে ভয় পাওয়া, আতঙ্কিত হওয়া, এটা আমাদের রক্তের মধ্যে মিশে আছে। তো কাজে আমরা এখন এই যে চলমান সময় যে অস্থিরতা ভুগছি, বা যেভাবে একটি ঘটনার মধ্যে আরেকটি ঘটনার দেখতে পাচ্ছি এবং একটির সঙ্গে অন্যটার মিল ঘটাতে পারছি না, এটি আমাদের সহজাত বাঙালি চরিত্র। কিন্তু এই চরিত্রের মধ্যে আবার কতগুলো ইতিহাস রয়েছে। অতীতে আমাদের দেশে আমেরিকার যে মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী ছিল স্বৈরাচারী এরশাদ এবং জাতীয় পার্টি, এবং তারা এরশাদ সাহেবকে সর্বোচ্চ প্রোটোকল দিয়েছে আমেরিকা, এবং তাদের যে চিন্তা চেতনা ছিল তাতে এরশাদ সাহেব যদি পারতেন সারা জীবন ক্ষমতায় থেকে যেতেন। সে কারণে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পশ্চিমাদের দ্বারা সম্মানিত হচ্ছেন, সামরিক শাসক হওয়ার পরও পশ্চিমাদের দ্বারা একইভাবে তিনি সম্মানিত হয়েছেন, গৃহীত হয়েছেন। এবং ওই সময় আমেরিকাতে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের যে ভিজিটগুলো, আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে দিল্লির প্রধানমন্ত্রী বা দিল্লির প্রেসিডেন্ট, তারা যে রাষ্ট্রীয় প্রোটোকল পেতেন তার চেয়ে কোনো অংশে তো কম নয়, বরং ক্ষেত্র বিশেষে বেশি প্রোটোকল নিয়ে হোসেন মোহাম্মদ এরশাদ হোয়াইট হাউসে সংবর্ধিত হয়েছেন। আপনারা ভিডিও দেখে নিতে পারেন। এবং ওই সময় আমেরিকান লবির যে সকল দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এই সকল রাজপরিবারের সঙ্গে আমেরিকার মদতে হোসেন মোহাম্মদ এরশাদের একটা ব্যক্তিগত
ফ্রেন্ডশিপ গড়ে উঠেছিল। কিন্তু বাংলাদেশে যেভাবে দিল্লি হাসিনাকে রাখতে পারেনি, আমেরিকাও সেভাবে এরশাদকে রাখতে পারেনি। কিন্তু এরশাদের ক্ষমতা চলে যাওয়ার পরেও যেন তার রাজনীতি থাকে, তার রাজনীতি পুনর্বাসিত হয় এবং তার দল নিরাপদ এবং অক্ষত থাকে, আমেরিকার পক্ষ থেকে সর্বোচ্চ প্রোটোকল দেওয়া হয়েছে। এবং আমেরিকার যে দোসর, ভারতের পক্ষ থেকেও কিন্তু অনুরূপ তাদেরকে মানে যাকে বলা হয় প্রোটেকশন দেওয়া হয়েছে। বাংলাদেশে কিছু কিছু ব্যতিক্রম হয়েছে, যেমন বিএনপির সঙ্গে চীনের ভালো সম্পর্ক, সৌদি আরবের ভালো সম্পর্ক, কিন্তু আমেরিকার সঙ্গে বিএনপির আসলে কখনোই এরকম সুসম্পর্ক যায়নি। আবার ধরুন দিল্লির সাথে বিএনপির যে সম্পর্ক, এটাও ভালো যায়নি। অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে যে দিল্লির সম্পর্ক, এটি কখনো ভালো গেছে মন্দ গেছে, কিন্তু আমেরিকার সঙ্গে আসলে আওয়ামী লীগের সম্পর্ক কখনোই ভালো যায়নি। তো কাজেই দিল্লিকে নিয়ে এবং ওয়াশিংটনকে নিয়ে সবসময় আওয়ামী লীগের মধ্যে যে চিন্তা ছিল, এরশাদ সাহেবই একমাত্র শাসক স্বাধীন বাংলাদেশে যারা দিল্লি এবং আমেরিকা এই দুটো শক্তিকে একই টেবিলে যুগপৎভাবে সন্তুষ্ট রাখতে পেরেছিল। এবং চীনের সঙ্গেও কিন্তু তাদের একটা নিদারুণ সম্পর্ক ছিল, অসাধারণ সম্পর্ক ছিল হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের। তো এরশাদ সাহেবের পতনের পর আওয়ামী লীগ জমানাতে, বিএনপি জমানাতে দিল্লি এবং আমেরিকা যুগপৎভাবে মূলত এরশাদ সাহেবকে টিকিয়ে রেখেছেন। এবং এখন দেখেন এই সময়টিতে সবার মানে মধ্যে একটা ত্রাহি ত্রাহি অবস্থা। বিশেষ করে আওয়ামী লীগের যারা দোসর ছিলেন তাদের মানে একেবারে কাপড় চোপড় নষ্ট হয়ে যাওয়ার মতো উপক্রম। কিন্তু সেখানে জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জনাব জিএম কাদের, এবং জিএম কাদেরের যারা সঙ্গী সাথী রয়েছেন, তারা বলতে গেলে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, নির্বিবাদে ঘোরাফেরা করছেন। মামলা মোকদ্দমা, হুমকি ধামকি কোনো কিছুতেই তারা ভয় পাচ্ছেন না। উল্টো তাদের বিরুদ্ধে একটা মামলা হয়, অর্থাৎ জিএম কাদের বিরুদ্ধে একটা মামলা হওয়ার কারণে তিনি ঘোষণা দিয়েছেন যে রংপুরকে অচল করে দেবেন। এবং এই সময়টিতে তিনি যে ভাষায় কথা বলছেন, যে বডি ল্যাঙ্গুয়েজ তিনি দেখাচ্ছেন, এবং যেভাবে বিএনপি এবং জামাতকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, সমন্বয়কদেরকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন, তাতে মনে হচ্ছে যে মিস্টার জো বাইডেন এবং নরেন্দ্র মোদী দুইজনেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিএম কাদেরের ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছেন এবং ইতিবাচক কথা বলেছেন, এবং তাকে প্রোটেক্ট করার জন্য সম্ভবত পশ্চিমাদের একটা অনুরোধ থাকতে পারে। এবং সেটা না থাকলে এই পরিবর্তিত পরিস্থিতিতে জিএম কাদের তো শিশু, রাজনীতিতে শিশু। আমাদের দেশের রাজনীতিতে যারা দাদা, সেই জাসদ, হাসানুল হক ইনু, রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি, এই সমস্ত মানুষ রীতিমতো শুয়ে পড়েছেন। এরপর আওয়ামী লীগের বড় বড় বাঘা বাঘা নেতা, যাদের কোনো খোঁজখবর নেই, ক্লিন ইমেজের যে মানুষগুলোকে আমরা জানতাম, সাবির হোসেন চৌধুরী, মতিয়ার চৌধুরী, তাদেরকে পর্যন্ত আমরা দৃশ্যপটে দেখতে পাচ্ছি না। কিন্তু সেখানে জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, তারা অতীতের যে কোনো সময় আসছে, তেমনকি আওয়ামী লীগ জমানা আসছে, তারা মনে হচ্ছে নিরাপদ এবং নিশ্চিন্তে আছেন। অন্যদিকে জাতীয় পার্টির মধ্যে যারা জিএম কাদের বিরোধী লোকজন, বিশেষ করে কাজী ফিরোজ রশিদ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোকজন আছেন রর্ষণপন্থী, তারা সকলেই এই জমানাতে এসে দৌড়ের উপরে পড়েছেন। অনেকে পুরনো মামলা মোকদ্দমা নিয়ে টান দেওয়া হয়েছে, অনেকের জায়গায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য নিয়ে টান দেওয়া হয়েছে, এমনকি অনেকের জীবনের উপর হুমকি পর্যন্ত এসেছে। এবং কোন সূত্র থেকে তাদের উপরে এই হুমকি এসেছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু বাস্তবতা হলো দেখুন রর্ষণপন্থী কাউকে কিন্তু মাঠে এখন দেখা যাচ্ছে না। তো এখন মাখন খেলো জিএম কাদের, তারপরে পোলাও কোরমা খেলেন জিএম কাদের, আর এখন দৌড়ের উপর আছেন কাজী ফিরোজ রশিদ এবং গম, যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছেন। তো এইরকম একটি অবস্থা দেখে আমাদের অতটা বুদ্ধিশুদ্ধি নেই। আমাদের কাছে মনে হচ্ছে যে আগামীতে যে যদি কোনো প্ল্যান্ড ওয়াইজ কোনো রাজকীয় পার্টি হয়, যেগুলোকে কিংস পার্টি বলা হয়, এরকম কোনো রাজকীয় পার্টি হয়, আগামীতে যদি কোনো সাজানো গোছানো নির্বাচন হয়, আতাতে নির্বাচন হয়, এবং ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য যদি কোনো চেষ্টা এবং তদবির হয়, এবং অবশ্যই সেটাতে আমেরিকার গ্রিন সিগন্যাল থাকবে এবং আমেরিকার মদতেই সেটি হবে বাংলাদেশে, এবং আমাদের অনেককে বাধ্য করা হবে চুপচাপ থাকার জন্য। এবং সেই ক্ষেত্রে সরকারের তো রাইট হ্যান্ড লাগবে। এর সাথে যেমন এই গৃহপালিত বিরোধী দল দরকার ছিল, তোদের আগামী যারা কিংস পার্টি হবেন, যারা সরকার গঠন করবেন, তাদেরও তো গৃহপালিত বিরোধী দল লাগবে। এবং গৃহপালিত বিরোধী দল জামাতকে দেওয়া হবে না, বিএনপিকে দেওয়া হবে না। গৃহপালিত বিরোধী দল হিসেবে গত 15টি বছর ধরে যারা মানে একেবারে কায়িক পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতা যারা প্রমাণ করেছেন, তাদের মধ্যে নিঃসন্দেহে জাতীয় পার্টি শীর্ষতম পর্যায়ে আছে। আমেরিকার যারা বুদ্ধিমান মানুষ, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, তারা তো গৃহপালিত দল হিসেবে অবশ্যই হাসানুল হক ইনুকে আনবেন না, যেখানে জাতীয় পার্টি আছে। এবং সেই দিক থেকে জাতীয় পার্টি যারা লোকজন রয়েছে, তারা আমেরিকান গ্রিন সিগন্যাল পেয়ে
এখন মোছে তা দিচ্ছেন, তারপর শেষে বগল বাজাচ্ছেন এবং সিনা উঁচু করে যেভাবে চলছেন, দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।